দেখব যখন আলো নাহি রে। আমার কাছে রবীন্দ্রনাথ স্বপ্নে পাওয়া সেই ঠাকুর, রাত বিরেতে দুঃখ জাগানি, দেয়াল ভেঙে চুরমাচুর। আমার কাছে রবীন্দ্রনাথ ঘুম পাড়ানি মায়ের গান, আরো আঘাত সইবে আমার, তালিম ছাড়া চরম তান। আমার কাছে রবীন্দ্রনাথ জুঁইয়ের চারায় এক ফোঁটা জল, সিঙ্গল রিড হারমোনিয়াম, আতুর দিঠি ওগো অতল। আমার কাছে রবীন্দ্রনাথ নুন আনতে পান্তা ফুরোয়, চাওয়া পাওয়ার পথটি ধরে ঠিক তখনই অমিত রায়। আমার কাছে রবীন্দ্রনাথ আকাশ প্রদীপ আঁধার রাতে, ছোট্ট বামি ইচ্ছে হয়ে আমার ঘরে এক প্রভাতে। আমার কাছে রবীন্দ্রনাথ গোল চশমা কুর্চি হার, ছড়ি হাতে উজান বাবু, টেডিছানার কানাই মাস্টার। আমার কাছে রবীন্দ্রনাথ ৮০ পেরিয়ে নড়বড়ে মা, সব ভুলেছেন তবু থাকে এই যে ধুলা আমার না। আমার কাছে রবীন্দ্রনাথ দিনের শেষে তোমার ফেরা, বি আমার মধুকরী, ঘুম নামছে ছায়ায় ঘেরা। আমরা ভারতীয়রা ফিলোসফিকে দর্শন বলি। দর্শন মানে বিশেষভাবে দেখা। রবীন্দ্রনাথের যেই যেই ফিলোসফিটা আমাকে সব থেকে উদ্বুদ্ধ করে সেটা ওনার দেখার ধরনটা, মানে দর্শনটা। উনি যে কোনো জিনিসকে, পার্থিব অপার্থিব যে ধরনেরই জিনিস হোক, উনি খুব সহজভাবে সেটাকে দেখতে পারতেন। এত সহজ কি করে করতে পারতেন উনিই জানেন। এবং সেখানেই ব্যাপারটা শেষ হতো না। সহজভাবে দেখার পরে উনি সেটার থেকে আনন্দ রসটাকে গ্রহণ করতে পারতেন এবং গ্রহণ করে তৃপ্ত হতে পারতেন। এই পুরো দর্শনটা, মানে সহজভাবে দেখাটা এবং তার থেকে একটা এই আনন্দ রসটাকে গ্রহণ করে তৃপ্ত হওয়াটা, এই নির্মল আনন্দটা আমাকে সব থেকে বেশি রবীন্দ্রনাথ সম্বন্ধে উদ্বুদ্ধ করে। আজ বহুদিন ধরে মনের মধ্যে বোধহয় একটাই গান ছিল, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। সোনার হরিণ নিয়েই মজেছিলাম। চোখ থাকতেও মেলে দেখা হয়নি আর কান পেতে শোনাও হয়নি। কখন যে ঈশান কোণে গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, তিমির দশ দিশি স্তম্ভিত কানন, সব চরাচর আকুল, কি হবে কে জানে। সবকিছু দুরন্ত চলছিল জানো, সকালে যা নতুন দুপুরেই তা পুরনো, আর বিকেলে যা শুরু রাত্রিরেই তা শেষ। কিন্তু হঠাৎ প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা, অবিরল অশনি তর্জন প্রচণ্ড গর্জনে। জীবনটাই উল্টে পাল্টে গেল। ভাবনা চিন্তা বোধ চুরমার, যেন এক ভারহীন অভিকর্ষ। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে।
যখন চোখ খুললো, তাকিয়ে দেখি আকাশ, পাখি, ঘাস, পাশের বাড়ির পুতুল, ওপাড়ার চানু, রেডিওর গান। ওমা, এরা কোথায় ছিল? দিব্যি আবার এসে হাত ধরলো তো। ছোটবেলার জানলায় উকি দিয়ে দেখি আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তখন ক্লাস 8, দিদিমণির চোখ রাঙানিতে শেখা গান। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। এর মানে কি? ধাঁধা নাকি? পরে আর অত ভাববার সময় পাইনি। এখন বুঝি চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ছোটদের জন্য নাটক করি, তাই বারে বারেই মনে হয় যে বড়দের নাটকের যে জগৎ, সেখানে বোধহয় দুধে ভাতে হয়ে থাকি। আমি নিজেও এরকম দেখেছি, আমাদের নাটক শ্যাডো হচ্ছে আর বড়দের নাটকের এক বরেণ্য শিল্পী সেখানে উপস্থিত। পুরো নাটকটাতেই তিনি তার মোবাইল নিয়ে কাজ করে গেলেন। 1 ঘন্টা 10 মিনিটের নাটকে হার্ডলি তিনি 20 মিনিট নাটক দেখলেন। খুব খারাপ লেগেছিল। পরে মনে হয়েছিল এটাই কি স্বাভাবিক নয়? কজনই বা সুকুমার রায়কে নিজের প্রিয় সাহিত্যিক হিসেবে বলবে? অন্য অনেক নাম তার অনেক আগে মাথায় চলে আসবে। ফলে যখন এরকম কোনো খারাপ লাগা তৈরি হয়, মন খারাপ লাগে, তখন রবীন্দ্রনাথের কথা ভাবি। কারণ তিনি তার 61 বছর বয়সে 1922 সালে শিশু ভোলানাথ লিখতে বসেছিলেন। শিশু ভোলানাথের কবিতাগুলো যখন তিনি লিখছেন, তখন চারপাশ থেকে প্রচুর সমালোচনাও তাকে সহ্য করতে হয়েছিল যে এটা কীরকম কাজ হচ্ছে। ছেলে খেলা গোছের কত সিরিয়াস কাজ তিনি তার আগে করেছেন, কত সিরিয়াস কাজ তিনি করবেন, তার মাঝে এসব কি কাজ? কিন্তু তবু তিনি শিশু ভোলানাথ লিখেছিলেন। সেই অসামান্য কবিতাগুলো এবং সেই 61 বছর বয়সে রবীন্দ্রনাথের শিশু ভোলানাথ লিখতে বসা আমার কাছে ছোটদের নিয়ে কাজ করে যাওয়ার একটা অনুপ্রেরণা তো বটেই। পরম আত্মীয় বলে যারে মনে মানি, তারে আমি কতদিন কতটুকু জানি। রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, রবীন্দ্রনাথের সম্পর্কে বলতে গেলে, রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেওয়া ছাড়া আমাদের উপায় নেই আজও। এটা খুব মজার বিষয়। এবং রবীন্দ্রনাথের কোনো বিশেষ একটি দর্শন, বিশেষ একটি ভাবনাকে নিয়ে যদি বলতে হয়, সেটা খুব কষ্টর। কারণ এত ব্যাপ্তি, এত বিশাল। তার মধ্যে দুটো বিষয় নিয়ে আমি উল্লেখ করতে চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে অদ্ভুত একটা সক্রিয়তা এবং উদাসীনতাকে একসাথে লালন করা। আমি এক জায়গায় ভীষণ উদাসীন, জীবনের সাধারণ ঘটনাগুলোকে আমি বিচলিত হতে দিচ্ছি না। আমি একটা দেওয়াল তুলে নিয়েছি, সেখান থেকে সারটুকু নিয়ে আমি আমার শিল্প সৃষ্টি করছি এবং সেখানে সেটা স্বীকার করছি এবং সেইটা স্বীকার করছি। যেমন মৈত্রেয়ী দেবীকে বলছেন যে তা যদি সত্যি কথাই বলো, তাহলে বলবো আমি তোমাদের কেউ নেই, যাকে তোমরা ভালোবাসা বলো সেরকম করে আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি, আমি সুদূরের পিয়াসী। এই উদাসীনতার জায়গা থেকে আবার শান্তিনিকেতন, শ্রীনিকেতনের মতো চূড়ান্ত প্রকৃতি সম্পৃক্ত একটা ব্যাপ্ত কাজ করে যাওয়া। তাই আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথ অনবরত চিঠি লিখে গেছেন। আমার মনে হয় ওনার চিঠিগুলো এমনিতেই, যেটা চিঠি সেটা সব থেকে আমার কাছে প্রিয়। এমনিতে ওনার কবিতা বলুন, গান বলুন, সবই আমার মনে হয় যেন উনি চিঠি লিখে গেছেন, অনবরত আমাদের জন্য চিঠি লিখে গেছেন। আমার ঠিকানায় যখন আসছে তখন আমি সেটা পড়ছি এবং নতুন করে চিনতে পারছি রবীন্দ্রনাথকে। আরে এই চিঠিটা এই সময়ের জন্য, চিঠিটা কিন্তু লেখা হয়ে গেছে, অনবরত একটা চিঠি।
এবং তিনি তো বলেইছেন, এ চিঠির নেই জবাব দেওয়ার দায়, আপাতত এটা দেরাজে দিলাম রেখে, পারো যদি এসেও শব্দহীন পায়। তো তিনি শব্দহীন পায়ে আমাদের কাছে আছেন, থাকবেন, এটাই বলার। আমরা আজকের মেয়েরা যারা সব সময় মুখে মুখে আমাদের জেন্ডার ইকুইটি, উইমেন এম্পাওয়ারমেন্ট এই জাতীয় শব্দ হামেশাই থাকে এবং আমাদের চিন্তায়, আমাদের জীবনযাপনের মধ্যে এগুলো খুব খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে, এই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের নারী চরিত্রের কথা আমার বিশেষভাবে আজকে মনে পড়ছে বা আমার বলতে ইচ্ছে করছে যে তিনি আজ এত বছর আগে কিভাবে এই রকম কিছু নারী চরিত্র সৃষ্টি করে গেলেন তার গল্পে, তার কবিতায়, তার গানে, তার নৃত্যনাট্যে, সমস্ত জায়গায় আমরা যেখানে নারীকে দেখছি তার লেখার মাধ্যমে, সেখানে কিন্তু সে তার সংসারের চারটে গণ্ডির মধ্যে একেবারেই আবদ্ধ নয়, বরং নারীর আজ থেকে 150 বছর আগে তার কলমে, এবং আরেকবার বলি একজন পুরুষের কলমে, নারীর মনের ছোট ছোট ভাব, অনুভূতি, স্বাধীন মনন, চিন্তা, ইচ্ছে কি অদ্ভুতভাবে প্রকাশ পেয়েছে তা না পড়লে বিশ্বাস করা সত্যিই যায় না। দু একটা উদাহরণ, যেমন যেমন বিনোদিনী, তার বিধবা নারী, তার তার ইচ্ছে, তার অতৃপ্তি, তার বাসনা যেমন তিনি দেখিয়েছেন, সে একইভাবে যদি আমি একবার স্ত্রীর পত্রের মৃণালের কথা চিন্তা করি, সেখানে সে তার সংসার, তার স্বামী সবকিছুকে হেলায় ফেলে চলে আসছে শুধুমাত্র এক আত্মীয়া নারীর আত্মহননের পথ বেছে নেবার দরুন। এক নারীর আরেক নারীর প্রতি যে ভাবনা, সেটা কি অপূর্বভাবে তিনি প্রকাশ করেছেন। চিত্রাঙ্গদার কথা যদি একবার চিন্তা করে দেখি, আজকে আমরা এত বছর পরে আমরা ফেয়ারনেস ক্রিম সম্বন্ধে এত কিছু বলে থাকি, আজ কত বছর আগে রবীন্দ্রনাথ রূপা এই চরিত্র তিনি তৈরি করে গেছেন এবং নারীর সৌন্দর্যকে শুধুমাত্র তার এক অন্য মাপকাঠিতে তিনি চিন্তা করতে আমাদেরকে শিখিয়েছেন। তাই এই রবীন্দ্রনাথ একটা অদ্ভুত রবীন্দ্রনাথ, তার থেকে পাওয়া নারী চরিত্র আজীবন বাঙালির মনে থাকবে এবং তারই কন্টেম্পোরারি এবং সময়ের থেকে অনেক আগে চিন্তা করার জন্য বাঙালি নারী সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবে। রবীন্দ্রনাথের দর্শন একটা বিরাট দর্শন, তার অনেক যদিও গোলমেলে দিকও আছে, কিন্তু আমার সবচেয়ে যেটা আকর্ষণ করে তার জীবন প্রবাহ, সেটাও তো একটা খুব বড় ফিলোসফি। সেটা হচ্ছে উনি বারবার নিজেকে কোথাও ভেঙেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত আবার নিজেকে গড়তে গড়তে বুনেছেন, ঠিক ওই উল্কাটার মতো একটা সোয়েটার তৈরি করে সেটাকে খুলে ফেলে আবার নতুন রকম একটা নকশায় প্রস্তুত করা। সংস্কৃতে একটা কথা আছে, আত্মসংস্কৃতি বারবার শিল্পানি, নিজেকে কোথাও সংস্কার করাই হচ্ছে শিল্প। এই কথার বোধহয় সর্বশ্রেষ্ঠ উদাহরণ রবীন্দ্রনাথ। আর একটা জিনিস যেটা উনি জীবনের সমস্ত বেদনা, সমস্ত রক্তক্ষরণ, সেগুলো হৃদয়ের কৃষিকাজের সাথে মিশিয়ে দিয়েছেন সার হিসেবে। খোল যখন পচে তার তো একটা বিকট গন্ধ আছে, কিন্তু সেটা যখন মাটিতে সার হিসেবে মিশে যায় তখন যে ফসল উৎপন্ন হয় সেটা খুব সুন্দর। তার থেকে যে ফুল গাছগুলো জন্মায়, ফুলের যে পাপড়িগুলো ফোটে, সেটা সবাই তার ঘ্রাণ নেয়, সেটা সুন্দর। তিনি বলে উঠতে পারেন তাই জন্য যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল জলে। তিনি লিখতে পারেন মৃত্যুঞ্জয়ের মতো কবিতা। তিনি বলতে পারেন মরণ রে তুহুম শ্যাম সমান। এই যে গ্রহণ করে নেওয়ার যে ক্ষমতা, যে শক্তি, বারবার হেরে যাই আর উঠে দাঁড়াই, এই কথা কোথাও রবীন্দ্রনাথ বারবার বলতে বলতে গেছেন। আমরা বলতে পারি ভালো মন্দ যাহাই আসুক সত্যের নাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলেম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। আজকের দিনে দাঁড়িয়ে যখন সোশ্যাল মিডিয়ার এত বেশি বাড়বাড়ন্ত হয়ে গেছে, মানে আজকের দিনে নিজস্ব মতামত কে প্রচার করা বা নিজস্ব মতামত ছড়িয়ে দেওয়ার কোনো ঝামেলাই নেই, মানে কোনো অসুবিধাই নেই। সেদিনে সোশ্যাল মিডিয়াটা অন্যতম বড় যে চ্যালেঞ্জ আমরা ফেস করছি, এটা হচ্ছে নিজস্ব মতামত পেশ করে দিলে, বিবেকে যেটা আছে সেটাকে পেশ করে দিলে আমার ইমেজের কি অবস্থা হবে, এটা প্রাইমারিলি। তো কারণ সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম ইনস্ট্রুমেন্ট অফ ট্রোলিং অ্যান্ড বুলিং পিপল। তো আমাদেরও একটা খুব ভেতরকার আর্টস থাকে যে পলিটিক্যালি কারেক্ট থাকার। আর রবীন্দ্রনাথের তুলনায় আমরা তো অত্যন্ত সাধারণ মাপের মানুষ, এবং আজকালকার দিনে আমাদের আশেপাশে যেসব সেলেবরা দেখি বা বিদ্বজন যাদেরকে বলি, বুদ্ধিজীবী বলি, তারাও অত্যন্ত সাধারণ মানেরই মানুষ। তো সেক্ষেত্রে তারাও আজকে প্রচন্ড ব্র্যান্ড কনসিয়াস, নিজেদের সম্বন্ধে নিজেদের ইমেজ কনসিয়াস। তারা এমন কিছু বলেন না যাতে পলিটিক্যালি ইমেজ খারাপ হয়। এক্ষেত্রে রবীন্দ্রনাথের জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। একটা এত বড় রাজনৈতিক সচেতন মানুষ এবং নিজের ক্ষমতার উপর আস্থাবান মানুষ, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি কতটা অ্যালুফ নিজের ব্র্যান্ড ক্রিয়েট করার বিষয়ে বা নিজের ইমেজ রক্ষা করার বিষয়ে, রাজনৈতিক নয় প্রাইমারিলি। যেমন যখন রবীন্দ্রনাথ তো কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খুবই ভালো ছিল, রবীন্দ্রনাথ চিফ গেস্টও হয়েছিলেন কংগ্রেসের সভাতে, ওনাকে ঘোড়ার গাড়ি করে নিয়ে যাওয়া হয়, এটাও পড়েছি আমরা। আবার সেই কংগ্রেসেরই যখন সে বিদেশি পণ্য পুরানোর আন্দোলন শুরু হলো, সারা দেশ কাঁপছে, উৎসাহিত, মানে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সীমা পার হয়ে যাচ্ছে অহিংসর, সেক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু খুব স্ট্রংলি অপোজ করছেন এই বিদেশি পণ্য বর্জনের। উনি বলছেন যে গরিব গ্রাম বাংলার গরিব হিন্দু মুসলমানরা কি করবে, তারা তো মিলের কাপড় কিনে নিয়েছে, মিলের কাপড় অনেক সস্তা খাদির কাপড়ের তুলনায়। ব্রিটিশের চামচা আখ্যা পেয়েছিলেন, কিছু আটেননি। এই রবীন্দ্রনাথই আবার যখন মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি দেখা করছেন, মহাত্মা গান্ধীকে বলছেন যে আপনি চরকা চালানোর সাপোর্ট করুন, মহাত্মা গান্ধী মানে তখন টলেস্ট ফিগার ইন ইন্ডিয়ান পলিটিক্স, রবীন্দ্রনাথ খুব সহজেই বলে দিচ্ছেন চরকা চালানোর মাধ্যমে দেশের উন্নতি হয়, এটা তিনি বিশ্বাস করেন না। সো খুব আশ্চর্য যে একটা লোক তার নিজস্ব ইমেজ তিনি কতটা পেরিয়ে যেতে পারেন, এবং আজকের দিনে আমরা কত সাধারণ হিসেবে নিজেদের বিবেকের কথা বলতে আমরা বাধা পাই নিজেদের ইমেজ রক্ষার জন্য। আমার এটা রবীন্দ্রনাথের চরিত্র একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার লাগে। বিষয়টা খুবই কঠিন। দার্শনিক রবীন্দ্রনাথ, এইভাবে রবীন্দ্রনাথকে নিয়ে অন্তত আমি কোনোদিন ভাবিনি, কেননা বুঝতে পারবো না তাই ভাবিনি। তবে হ্যাঁ, ওনার প্রত্যেকটা, আমার মনে হয় ওনার পুরো জীবনটাই একটা আমাদের কাছে দর্শন। তার মধ্যে থেকে যেটা আমার ভীষণভাবে আমাকে অনুপ্রাণিত করে সেটা হচ্ছে ওনার এই চরৈবতী মন্ত্রটা। মানে কিছু করতে হবে, থেমে গেলে হবে না, কিছু করতে হবে। ওই আর কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যেভাবেই হোক সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমাদের এই যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এইটা আমাদের এখন ভীষণভাবে দরকার। আমার রবীন্দ্রনাথ আর আপনার রবীন্দ্রনাথের মধ্যে যে পার্থক্যটা, এবং সেই পার্থক্যটা যে কতটা প্রবল, সেটা প্রত্যেকটা মানুষের পক্ষে একটা নতুন রবীন্দ্রনাথ তৈরি করেছে। যে আমি আপনার রবীন্দ্রনাথকে চিনি না, আপনি আমার রবীন্দ্রনাথকে চেনেন না, কারণ রবীন্দ্রনাথ প্রত্যেকটা মানুষের জন্যই আলাদা একটা রূপ হয়ে উঠেছে। আমার মনে আছে একটা গান, চৈত্র পবনে গানটা আমি প্রথম শুনি, একটা সিনেমায় গানটা ছিল। সেই গানটা শোনার পর আমি স্যারের কাছে যাই, স্যার এই গানটা আমাকে তুলিয়ে দাও, কিন্তু স্যার বলে যে না, এটা তোর বয়সোচিত গান না, আরো 1 বছর ওয়েট করেছে তারপর তোকে তোলা।
তো আমি বুঝতে চাই না যে না কেন এরকম হয়, গানের আবার কি বয়স হয়, এই জিনিসটা বুঝতে চাই না। এখন বুঝতে পারি যে তখন যদিও বা গানটা শিখেছিলাম, তখন আমি গানটার হয়তো 1% কিছু বুঝতে পারি। তো এখন সেটা রিয়েলাইজ করি যে প্রত্যেকটা গানে কতটা গভীর মানে আছে, যেটা ছোটবেলায় হয়তো বুঝতে পারতাম না। আর ছোটবেলায় যেভাবে গান গাইতাম সেটাও এখন বড় হয়ে সেটা অনেকভাবেই সেটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আস্তে আস্তে আমিও রিয়েলাইজ করা শুরু করেছি যে প্রত্যেকটা গানের গভীর মানেটা কি বা অর্থ। আমার মনে আছে আমার দাদুর যখন শরীর খারাপ হয়, দাদু হয়তো শুনতে পারতেন না, কিন্তু আমার দাদুর আর দিদার একটি কবিতা ছিল রবীন্দ্রনাথের নির্ভয়। তো সেই কবিতাটা দিদান বলে শোনাতেন দাদু। হয়তো দাদু সেখানে শুনতে পেতেন না বা বুঝতে পারতেন না, কিন্তু কোনো একটা ভাবে একটা লিঙ্ক তৈরি হয়ে যেত এবং দাদু রিয়েলাইজ করতেন যে এই রবীন্দ্রনাথ যেই লিঙ্কটা ফ্যাসিলিটেট করতে পেরেছেন, যে এখন আমাদের মধ্যে না থেকেও তার কবিতা দুটো মানুষকে এইভাবে জোড়া লাগিয়ে রেখেছে, সেইটা আমার মনে হয় না অন্য কোনো কবি বা অন্য কোনো শিল্পী ওই লেভেল অ্যাচিভ করতে পেরেছে। শেষটা একটা গান দিয়ে করতে চাই, আমার খুব প্রিয় একটি গান। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার